আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আজকে আমরা যে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেই টপিক গুলো আগে আমরা একটু বিস্তারিত জেনে নিই, তারপরে হচ্ছে টপিকটা সম্পর্কে আমার কিছু ব্যাপার আছে। তো প্রথমে হচ্ছে অ্যাড সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্ট সম্পর্কে, পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক। ওকে, তো অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কাজ করব, তারপর হচ্ছে রিকারিং ইনভয়েস এন্ড বিল নিয়ে আমাদের আলোচনা থাকবে। তারপরে হচ্ছে পেমেন্ট মেথড কিভাবে আমরা অ্যাড করতে পারি কুইকবুকস অনলাইনে, সে পোর্শনটা আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাকে কাজ করতে হবে সাপ্লায়ার অ্যাড। যেহেতু আজকে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি নিয়ে, আমাদের আজকের কাজটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট নিয়ে। ঠিক আছে, আমরা প্লাস নিউর আন্ডারে সাপ্লায়ার থেকে অ্যাড সাপ্লায়ার অপশনে যেতে পারি। আরেকটা জায়গা থেকে আমরা রিচ আউট করে অল অ্যাডস এর আন্ডারে যদি আমি চলে যাই, সেখান থেকে এক্সপেন্স এন্ড বিলিং সেকশনের আন্ডারেও গেলেও কিন্তু কি আমি সাপ্লাইজ অপশনটা পেয়ে যাব। ঠিক আছে, তো সর্বপ্রথম সাপ্লাইজ বা ভেন্ডর কাদেরকে আমরা বলি, যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট ও সার্ভিসটা কি করে থাকি, প্রোডাক্ট গুলোকে তারা আমরা কি করে পারচেজ করে থাকি, তাদেরকে আমার টাকা পরিশোধ করতে হয়। তারা হচ্ছে আমার সাপ্লায়ার বা ভেন্ডর। এখানে দেখেন লেখা আছে কিপ ট্র্যাক অফ হু ইউ পে, কাকে আপনি টাকা পরিশোধ করবেন তাকে আপনি এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। ওকে, ফাইন। তো ইম্পোর্ট সাপ্লায়ার, অ্যাড সাপ্লায়ার, তো সবার আগে আমরা একটা অ্যাড সাপ্লায়ার করে দেখার চেষ্টা করব। দেখেন কাস্টমারের মতো বিশাল বড় কিন্তু আমার একটা ডায়ালগ বক্স তারা আমাকে প্রোভাইড করছে। কাস্টমার প্যানেলের মতো বিশাল বড় ডায়ালগ বক্স আমাদেরকে তারা প্রোভাইড করছে। এই ডায়ালগ বক্সটা আমাদের আমরা সবাই জানি, শুধু নেমটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। হ্যাঁ, ধরেন আমি নাম দিলাম হচ্ছে আহ উইলিয়াম উইলিয়াম হ্যারিস। উইলিয়াম হ্যারিস। ওকে, আচ্ছা, তার আর কোনো বিস্তারিত কোনো ইনফরমেশন আমার কাছে নাই, কোনো সমস্যা নাই। তার ওপেনিং ব্যালেন্সটা ফর আওয়ার সেফটি পারপাস আমি জিরো দিতে বলবো, এই কারণে মানে তার কাছে আর কোনো টাকা পরিশোধ বা কোনো বাকি আমার নাই। তো আমি যখন কাউন্টিং স্টার্ট করব, যখন আমার ইন ফিউচার তার সাথে যখন আমি ট্রানজেকশন গুলো করব, তখন সেই ক্ষেত্রে প্রিভিয়াস যে বিএফ ব্যালেন্সটা মানে ব্যালেন্স ফরওয়ার্ড যে ফিগারটা সেটা যাতে জিরো দেখায় সেই জন্য আমরা প্রোভাইড করতেছি। হ্যাঁ, 2025। ওকে, আমরা সেভ করে দিব। এখানে তার বিস্তারিত ইনফরমেশন থাকলে আপনি এখানে শেয়ার করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে সাপ্লায়ারের একটা প্যানেল ড্যাশবোর্ড, যেটা আপনার সামনে তারা প্রেজেন্ট করে ফেলছে অলরেডি। আমি একটু ব্যাকে যাই, মূল সাপ্লায়ার প্যানেলে যাই। পারচেজ অর্ডার, ওভারডিউ, ওপেন বিল এবং লাস্ট 30 ডেজ পেইড। ঠিক আছে, এখানে হচ্ছে লাস্ট 365 ডেজ, আনবিল লাস্ট 365 ডেজ। হ্যাঁ, তো এগুলো আপনার এখানে তারা বলতেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা তো ম্যানুয়ালি অ্যাড করলাম। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফিগার বা সম্পূর্ণ যে প্যানেলটা আছে, এখানে আমরা দেখতে পাবো আমার সকল সাপ্লায়ারের নাম, কোম্পানি নেম, তার ফোন নাম্বার, ইমেল, তার ওপেন ব্যালেন্স এবং তার অ্যাকশন রিলেটেড যে কাজগুলা। এরপর এটা হচ্ছে প্রিন্ট আউট অপশন, এখানে যদি সিএসভি তে ডাউনলোড করা হয়। আর এটা হচ্ছে ছোট্ট সেটিংস অপশন, এই প্যানেলটাকে সেট আপ করার জন্য হচ্ছে এই সেটিংস অপশন। আর এটা হচ্ছে আমার সার্চ বার, যেখান থেকে আমি খুঁজে বের করতে পারি। এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। পার্চেজ অর্ডার দেখাবে লাস্ট 365 ডেজ, ওভারডিউ দেখাবে লাস্ট 365 ডেজ, ওপেন বিল দেখাবে, আর পেইড দেখাবে হচ্ছে সর্বশেষ 30 দিনের। আর এটা হচ্ছে নিউ সাপ্লায়ার, নতুন করে ম্যানুয়ালি অ্যাড করতে গেলে আর ইম্পোর্ট করতে গেলে ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো এই কয়টা হচ্ছে কি আমার সাপ্লায়ারের মূল থিম। এখন আসেন, আমি যদি সাপ্লায়ারকে বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করি, তো সেক্ষেত্রে আমার ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট সাপ্লায়ার অপশনে চলে যেতে হবে। বাল্ক কোয়ান্টিটি বা একের অধিক যখন আপলোড করতে হয়, তিনটা কাজ: আপলোড করা, ম্যাপ করা, দেন কি করা, ইম্পোর্ট করা, তিনটা কাজ। তো সর্বপ্রথম আমরা আগে স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমরা দেখব তাদের ফরম্যাটটা আগে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, কারণ তাদের ফরম্যাটের বাইরে আমরা আমরা কোনো কাজ করতে পারবো না।
তো এটাকে ইনেবল এডিটিং করে নিই। কলামের হেডিংটাকে ঠিক রেখে আর বাকি সবগুলোকে কি করব, ডিলিট করে দেব। ওকে, দেখে নিলাম সবকিছু। দেখে নেওয়ার পরে ডিলিট করে দেবো। এখন সব ইনফরমেশন আপনার কাছে নাও থাকতে পারে। অ্যাজ পার ক্লায়েন্ট ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, আপনাকে কাজগুলো সাজাইতে হবে। তো আপনাদের যে ফোল্ডারটা দিব সেখানে আমি করে রাখছি যদিও, সাপ্লায়ার লিস্ট। সাপ্লায়ার লিস্ট অপশনে যাব। আমরা আমাদের যে তৈরিকৃত যে ফাইলটা আছে সেই ফাইল থেকে ইনফরমেশন গুলাকে কপি করে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এক্সেল ফাইলে সেটাকে প্রোভাইড করে দিব। ওকে, সব ইনফরমেশন যদি না থাকে কোনো সমস্যা নাই। নেমটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। কোম্পানি, তারপরে হচ্ছে ইমেল, ফোন নাম্বার, মোবাইল, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, প্রভিন্স, পোস্টাল কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স, ডেট এবং ট্যাক্স আইডি নাম্বার। ঠিক আছে, এই কয়টা জিনিস আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমি এটাকে এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন আমি কি করব, এটাকে আপলোড করব। তো ব্রাউজ অপশনে যাব, সেম এজ ইট ইজ, যেটা আমরা কাস্টমারের ক্ষেত্রে করে আসছি। এখানে কোনো চেঞ্জ নাই। আপলোড প্যানেলের ক্ষেত্রে কুইক বুকসের এটাকে আমরা যে এখান থেকে করছি, আপলোডটা করে দিলাম। তারপর নেক্সট বাটনে প্রেস করব। এরপর যে যে কলাম গুলো আমরা ফিল আপ করছি সেগুলোকে তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে। ওকে, রাইট। দেখেন, সেম ভাবে কাস্টমারের প্যানেলের মতো এখানেও তারা ফরম্যাটটা এইখানে ফরম্যাট অনুযায়ী তারা যাচ্ছে। হ্যাঁ, তো তখন যে বক্তব্য ছিল সেমটাই থাকবে। ইয়ার, মান্থ আর কি, ডেট। ইয়ার, মান্থ, ডেট। ওকে, আমরা ফরম্যাট গুলো দিয়ে নিলাম, দিয়ে তারপরে ইম্পোর্ট অপশনে চলে যাব। 9 of 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড। তাহলে 9 জন সাপ্লায়ার কি আমার সাকসেসফুলি তারা ইম্পোর্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন, 9 জন সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আরো কয়েকটা কলাম অ্যাড করতে চাই, যে সেটিংস আইকনে যাব, এখান থেকে আমি চাচ্ছি তাদের অ্যাড্রেসটাও দেখার জন্য। এই অ্যাড্রেসে ক্লিক করি, দেখেন এই তাদের যে অ্যাড্রেস যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু এখান থেকে কি দেখা যাবে। এরপর হচ্ছে পেজ সাইজ, ধরেন আমি যে কটা এক পেজে প্রিন্ট করতে চান সেই কটা সাইজ আপনি একবারে দিবেন। এখন যদি কোনো সাপ্লায়ারকে আপনার এডিট করতে হয় সেক্ষেত্রে কি করবেন, জাস্ট সাপ্লায়ারের লেখাটার উপরে যে ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার আপনি এডিট করতে চান তার উপরে আপনি প্রেস করলে দেখবেন তার সম্পর্কিত বিস্তারিত জিনিস আপনার সামনে চলে আসে। এরপরে যে এখান থেকে এডিট বাটন আসবে, এডিট বাটনে গেলেই আপনি এখানে পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারেন, মার্চ করতে পারেন, আপনি এডিট অপশন এখান থেকেও যেতে পারেন। এখান থেকে আপনি সকল কিছু কি এডিট করতে পারবেন। বাট ইটস এন কেয়ারফুল থিং, ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট আর চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছি কথা, এই জন্য আগে আপনাদেরকে সেফলি হিসেবে দিয়ে আসতে বলি। আর এখান থেকে ওই কাজ, ওই সাপ্লাই রিলেটেড ট্রানজেকশন গুলা করতে পারবেন। যদিও আমরা ট্রানজেকশনের কাজ আমরা এখান থেকে করি না, আমরা করি হচ্ছে প্লাস নিউ আইকন থেকে। ঠিক আছে, তো কিভাবে এডিট করতে হয় সেটাও আমরা দেখলাম। এরপরে আসেন, যদি কোনো কাস্টমারের আপনার প্রয়োজন না হয়, তাকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ে বা ইনঅ্যাক্টিভ করে দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই তার এগেনস্টে কোনো বিল বা কোনো এক্সপেন্স, কোনো ট্রানজেকশন থাকা যাবে না। তো সেক্ষেত্রে যদি সবকিছু দেখেন যে চেক করে ঠিক আছে, তো আপনি তাকে এখান থেকে চাইলে মেক ইনঅ্যাক্টিভ অপশনে গিয়ে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। তাহলে ইনঅ্যাক্টিভ করে দেওয়া মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার কি, ডিলিট করে দেওয়া। নিগেটিভ করা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিলিট করে দেওয়া। এখন এই ডিলিটকৃত ব্যক্তিকে যদি আপনার পুনরায় ফেরত নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আবার এই ছোট্ট সেটিংস আইকনে যাবেন, ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটাকে প্রেস করবেন। দেখেন তার নামে এখানে চলে আসে উইলিয়াম হ্যারিস, ব্র্যাকেটে লেখা আছে ডিলিটেড। তাকে আবার আপনি এখান থেকে মেক অ্যাক্টিভ করে পুনরায় তাকে সহাবস্থানে ফিরে আনতে পারেন। এটা হচ্ছে যদি কোনো কারণে আপনার ইনঅ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে বা তাকে পুনরায় অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে। আর এখান থেকে সিএসভি তে ডাউনলোড করার, আর এটা হচ্ছে প্রিন্ট আকারে আপনি যদি ডাউনলোড করতে চান। এখন সেটা পোর্ট্রেট হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে, যে কোনোটা। ওকে, তো এটা হলো আমার সাপ্লাই। তো অ্যাকাউন্টস পেয়েবল কাজ করার আগে
সর্বপ্রথম কাজটা করলাম আমরা কি, আমাদের সাপ্লায়ার বা ভেন্ডর যারা আছে তাদেরকে আমরা কি করে ফেললাম, অ্যাড করে ফেললাম। এইবার আসেন, সাপ্লায়ারের যে প্রত্যেকটা কাজ আছে, প্রত্যেকটা কাজ এখন আমরা চেষ্টা করব বোঝার জন্য। তো সাপ্লায়ারের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কি? আমরা যখন কোনো কিছু পারচেজ করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তিকে একটা তালিকা বা ফর্দ পাঠাই, সেটাকে আমরা বলতেছি পারচেজ অর্ডার, যেটার নাম কাস্টমার প্যানেলে ছিল হচ্ছে কি এস্টিমেট নামে। হ্যাঁ, কাস্টমার প্যানেলে ছিল হচ্ছে এস্টিমেট নামে, সেটা এখানে পারচেজ অর্ডার। কারণ এস্টিমেটের সময় কি কাস্টমার আমাকে দিত, আর এইখানে পারচেজ অর্ডারের ক্ষেত্রে আমি সাপ্লায়ারকে দিচ্ছি যে আমার এই প্রোডাক্ট গুলা লাগবে আপনার কাছ থেকে। ঠিক আছে, তাহলে দুটোই কি নন পোস্টিং অ্যাকাউন্টিং আইটেম। তাহলে পার্চেজ অর্ডার থেকে যখন আমরা বিলে কনভার্ট হয় অন ক্রেডিটে, যখন আমরা পারচেজ করে থাকি, মানে আমরা যখন বাকিতে নিয়ে আসি তার কাছ থেকে, এটা ফিউচারে যখন পেমেন্ট করবো তখন সেটা কি হয়ে যাচ্ছে বিল। ঠিক অ্যাজ ইট ইজ ভাবে এস্টিমেট থেকে যখন আমার কি হয়ে যায়, একটা ইনভয়েস হয়, রাইট? আচ্ছা, তো বিল হওয়ার পরে বিল থেকে আমরা কি করতে পারি, বিলের টাকা পরিশোধ করলে পে বিলে চলে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন এক্সপেন্স। এক্সপেন্সটা কি? অন ক্রেডিট ব্যতীত, আপনার চেকে হইতে পারে, কার্ডে হইতে পারে, হোয়াট এভার ইওর পেমেন্ট মেথড, উইদাউট অন ক্রেডিট। ঠিক আছে, তো সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করে থাকি। হ্যাঁ, এক্সপেন্স ট্রিট করে থাকি। এখন এক্সপেন্সের মধ্যে কিন্তু চেক নামে অপশনও আমরা পাবো, বুঝতে পারছি? মানে ক্যাশ যেমন পাবো, কার্ড যেমন পাবো, চেকও কিন্তু পাবো, সকল কিছুই পাবো। বাট এইখানে চেকটা তারা এক্সট্রা ফিচার হিসেবে ব্যবহার করার জন্য দেয় নাই, এটা আপনাকে দিছে বুকমার্ক হিসেবে। হ্যাঁ, জাস্ট আপনি চাইলে এখান থেকে চেক থেকেও গিয়ে কাজটা করতে পারেন, বা এক্সপেন্স সেন্টারে গেলেও আপনি ওইখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে পারেন হচ্ছে কি চেক। হোপফুলি বুঝাইতে পারছি। তারপর আসেন হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। এখন আসেন, সাপ্লায়ার ক্রেডিট জিনিসটা কি? সাপ্লায়ার ক্রেডিট জিনিসটা হচ্ছে আপনি অন ক্রেডিট আর অন ক্যাশে প্রোডাক্ট যখন ফেরত দিবেন, তখন সেটাকে মানে লিপিবদ্ধ করার জন্য যে অপশনটা আপনাকে দেওয়া হয়েছে সেটাকে আমরা বলতেছি সাপ্লায়ার ক্রেডিট। ঠিক একইভাবে কাস্টমার প্যানেলে যখন আপনি ইনভয়েস করছেন, ইনভয়েস করার পরে যদি কাস্টমার সেই জিনিসটা আপনাকে ফেরত দেয়, তখন আপনি কি করছেন, ক্রেডিট নোট। আর যদি ক্যাশ টাকা দিয়ে সেল করছেন, তখন সেক্ষেত্রে আপনি টাকাটাকে দিয়ে দিচ্ছেন। তো সেটাকে আমরা রিফান্ড রিসিভ করতেছি, বাট এই ক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে ডিফারেন্ট। সাপ্লায়ার ক্রেডিট নামে আমরা অপশনটাকে ব্যবহার করতেছি। তো সাপ্লায়ার ক্রেডিট অপশনটা ব্যবহার করলে কি হবে, সাপ্লাই ক্রেডিট এর মাধ্যমে আপনি যখন তার সাথে ট্রানজেকশন করবেন নেক্সটে গিয়ে, তখন সেটা আপনি সেটেল করতে পারবেন। সোজা কথা যদি সংক্ষেপে বলি, আপনার অন ক্যাশে হোক বা অন ক্রেডিটে হোক বা আদার পেমেন্ট মেথডের সিস্টেমে হোক না কেন, যে কোনো ওয়েতে হোক, তো আপনার যদি ফেরতের কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সাপ্লায়ার ক্রেডিট। আর ক্রেডিট কার্ড ক্রেডিট যে জিনিসটা, ক্রেডিট কার্ড ক্রেডিট জিনিসটা হচ্ছে এটাই যে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেজ করছেন, তো সেটা পরবর্তীতে যদি কোনো কারণে আপনি ফেরত দেন, বা কোনো কারণে যদি আপনার ক্রেডিট কার্ডের লায়াবিলিটি কমে, অনেক সময় আমরা কোনো কিছু কিনে থাকি, আমরা টোকেন পাই বা ভাউচার পাই, হ্যাঁ, বা যে কোনো অফার পাই, তো সেই ক্ষেত্রে আসলে কি ক্রেডিট কার্ড দিয়ে আমরা পারচেজ করে ফেলছি বা সোয়াইপ করে ফেলছি, আমার কিন্তু লায়াবিলিটি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমার ওই লায়াবিলিটিটাকে কমানোর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট, নট সাপ্লায়ার ক্রেডিট। ওকে, তো আসেন আমরা সর্বপ্রথম দেখা শুরু করব এক এক করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। তার আগে আপনাদের এই ফাইলটা আমি বুঝে নিই। আপনাদের যে ফাইলটা দিব, সে ফাইলের মধ্যে এখানে দেখবেন যে একটা অপশন আছে সাপ্লাই রিলেটেড ফর্ম। ঠিক যেমন ভাবে কাস্টমার রিলেটেড ফর্ম আপনাদেরকে দিছি প্রত্যেকটা কাস্টমার কাস্টমার ধরে, ঠিক এখানে সাপ্লাই রিলেটেড ফর্মে অনুযায়ী আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথমে পারচেজ অর্ডার রিকিউশন, খেয়াল করেন, এখানে আপনি একটা পারচেজ অর্ডার তৈরি করবেন, তারপর পারচেজ অর্ডারকে আপনি বিলে কনভার্ট করবেন, তারপর দুইটা বিল পেমেন্ট করবেন। এটা হচ্ছে একজন সাপ্লায়ারের কাজ, রিকিউশন। তারপর মাইকেল টেলরের ক্ষেত্রে মাইকেল টেলরের একটা বিল করবেন, তার একটা রিটার্ন তৈরি করবেন, আর হচ্ছে তাকে যে দুইটা টাইমে পরিশোধ করবেন সেটা। তারপর বিল সারা কলিন্স, সেম ভাবে একটা বিল করবেন, তাকে রিটার্ন, এরপরে দুইটা হচ্ছে কি বিল পেমেন্ট। এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্স তো হচ্ছে আপনার ক্যাশে, তো ওই জন্য পেমেন্ট মেথডটা কিভাবে হবে সেটা বলে দিছে। সারা কলিন্স এর চেকের কথা বলে দিছে। আচ্ছা, চেক,
আচ্ছা, তারপর হচ্ছে এক্সপেন্স ইভান্স মাইক, এই যে দেখেন ক্রেডিট কার্ড দিয়ে করছে, পরবর্তীতে সেটা কি হয়েছে, ক্রেডিট কার্ডের রিটার্ন হয়েছে। তো আসেন প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ক্রিয়েটে যাব, পারচেজ অর্ডার, আপনারা ফাইল অনুযায়ী প্রত্যেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। তো আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো, কনসেপ্ট গুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা যাব হচ্ছে পারচেজ অর্ডার। আমরা কোনো জিনিস কিনতে যাই তখন মানে আর কি, তা কিনতে যাওয়ার আগে আমরা কি করি, একটা লিস্ট তৈরি করি, সেটা আমি সাপ্লায়ারকে প্রোভাইড করি। সাপ্লায়ার সে অনুযায়ী দেখে সে আমাকে বলে যে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আমার কাছে আছে, আপনি চাইলে নিতে পারেন। ওকে, দেখেন সাপ্লায়ার আমি যে কোনো একজনকে চুজ করি, ইমরি রবার্টস। এখন পার্চেজ অর্ডারের ক্ষেত্রে অপশন দুইটাই, ওপেন আর ক্লোজ। এখন কি আকারে থাকবে, ওপেন আকারে থাকবে। যখন আপনি পার্চেজ অর্ডার থেকে আপনি কি করবেন, বিলে যখন কনভার্ট করবেন সেটার স্ট্যাটাসটা হয়ে যাবে কি, ক্লোজড। ওকে, তার যা যা ইনফরমেশন আপনি দিচ্ছেন এখানে দেখাবে। ওকে, শিপিং ভায়া শিপিং ডিউ ডেট। আচ্ছা, পার্চেজ অর্ডার ডেট আমাকে দিতে হবে 2025 এপ্রিলের 1 তারিখ। ওকে, আচ্ছা এখন দুইটা এগুলাকে বলতেছে আমরা এক্সপান্ডেড বার, হ্যাঁ। ক্যাটাগরি ডিটেলস এবং আইটেম ডিটেলস। আইটেম ডিটেলস এর এখানে সুন্দরভাবে স্পষ্ট লেখা আছে প্রোডাক্ট এন্ড সার্ভিস। যদি আপনি প্রোডাক্ট এন্ড সার্ভিস রিলেটেড কোনো পার্টস ইউজ করতে চান তখন আপনাকে এই আইটেম ডিটেলস নামক অপশন আসতে হবে। আর যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস ব্যতীত আপনি অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টের এগেনিস্টে এই পার্টসটা করতে চাচ্ছেন, তখন সেটা চলে যাবে হচ্ছে আপনার ক্যাটাগরি অপশনে। ওকে, আমরা ক্যাটাগরিতে দেখবো, আইটেম ডিটেলসে চলে যাই। ধরেন ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট কিনবো, এটা কিনবো হচ্ছে 10টা আমি কিনবো। আর এখানে প্রাইস হবে হচ্ছে 460 টাকা করে। আর ট্যাক্স রেট ক্লায়েন্ট যা বলবে তার উপরে, ঠিক আছে। আচ্ছা, ক্যান 95 মার্কস, এটাও 10টা কেনা হবে, 180 করে। ট্যাক্স রেট হচ্ছে 10%। তাহলে দেখেন 6400, আর ট্যাক্স যোগ করে 6580 হচ্ছে আমার কি পার্চেজ অর্ডারের ভ্যালু। এই যে নাম্বারটা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। এতে প্রিন্ট অপশন করা যায়, মেক রিকারিং করা যায়। রিকারিং শব্দটার অর্থ হচ্ছে যখন আপনি একই কাজটাকে রিপিটেডলি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন। এখন আসেন অল অ্যাপস এর আন্ডারে এক্সপেন্স এন্ড বিলের মধ্যে আমি চলে যাব হচ্ছে এক্সপেন্স ট্রানজেকশন অপশনটাতে। এখানে একটা ফিল্টার দেওয়া আছে, ফিল্টারটা আমরা চেঞ্জ করব। দিব কাস্টম। আচ্ছা, 1/1/2025। আচ্ছা, 1/1/2025 থেকে আজকে ডেট পর্যন্ত দিই, হ্যাঁ, দিয়ে আমি অ্যাপ্লাই করব। যেরকম আমরা কাস্টমার প্যানেলে অল ট্রানজেকশন অলরেডি দিয়ে আসছি, এখানে ওই কাজটা করতে। এই যে দেখেন পার্চেজ অর্ডার এমলি রবার্টের 400, 180 হচ্ছে ট্যাক্স। আর তাহলে টোটাল কত, 6580। ঠিক আছে, এরপর আসেন আমরা যদি ভিউ এন্ড এডিট অপশনে চলে যাই, তাহলে কিন্তু আমরা পার্চেজ অর্ডারটাকে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে আমার পার্চেজ অর্ডার। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলবে, এই পার্চেজ অর্ডার থেকে সে বাকিতে নিয়ে আসে মালগুলা, হ্যাঁ। তো এখন আপনাকে কি করতে হবে, এটাকে বিলে কনভার্ট করতে হবে। তো এখানে কপি টু বিল একটা অপশন আছে পার্চেজ অর্ডারটা ওপেন করলে। তো আমরা কপি টু বিল অপশনে চলে যাব। দেখেন আমার বিলে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এক্সট্রা করে আলাদা নতুন ভাবে আরেকটা অপশন নিয়ে ডুপ্লিকেট ট্যাবে বিলটা করতে পারেন। আমি এখানে যেহেতু আমাকে অপশন দিছে পার্চেজ অর্ডার ভিতর থেকে, তো আমি এখান থেকে রিচ আউট করব। ওকে, বিল ডেট এপ্রিলের 10 তারিখ। আচ্ছা, এখন বিল, এখন আপনি চাইলে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, হ্যাঁ। মানে আপনার ইচ্ছা মতো এখন পার্চেজ অর্ডার মানে কি, আপনি বলছেন যে হ্যাঁ আমি 10টা কিনবো, আপনি তো 10টা নাও কিনতে পারেন। ধরেন আপনি এখানে কিনলেন হচ্ছে কয়টা, আপনি এখান থেকে 8টা কিনলেন, আর এখান থেকে কিনলেন হচ্ছে আপনি 60টা কিনলেন, তাই না? কারণ আপনি যতগুলো কিনবেন এখন সেগুলোর বিল হবে। বুঝাতে পারছি কথা, পার্চেজ অর্ডারে নিয়ে, পার্চেজ অর্ডার থেকে আমি বিলে আসছি, ওকে ফাইন। আমি তাকে লিস্ট পাঠাইছি, সে বলছে ওকে এই জিনিসগুলো আছে। এখন আমি তাকে যা রিকোয়ারমেন্ট বলছি তার থেকে আমি কমও নিতে পারি, বেশিও নিতে পারি। ইটস ডিপেন্ড আপ টু মি। ওকে, এখান থেকে প্রিন্ট অপশন করা যাবে রিকারিং, আমরা এখান থেকে যাবো হচ্ছে 7 ক্লোজ।
পার্চেস থেকে বিলে আমার কি হয়ে গেল, জিনিসটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে। এখন বিল থেকে যদি আপনি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে কি হবে, মার্কাস পেডও দিতে পারেন বা এখান থেকে পে বিলও যেতে পারেন। হ্যাঁ, এখানে পে বিলে গেলে কি হবে, যতগুলা আপনার সাপ্লায়ার থাকবে সবার লিস্ট দেখাবে। আর এখানে আমি ইন্ডিভিজুয়াল পে করতেছি, এই জন্য এখান থেকে যাওয়াটা আমার কাছে সুইটার মনে হচ্ছে। তো মার্কাস পেইডে চলে গেলাম, ওই সাপ্লায়ারের এগেনিস্টে। ওকে, নাম সবকিছু চলে আসে। এই যে দেখেন, ব্যাংক আর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, আপনি কোন কোথা থেকে টাকাটা পরিশোধ করবেন এবং তার ব্যালেন্স কত আছে দেখেন। এই যে প্রত্যেকটার কি ব্যালেন্স কিন্তু কি ডান পাশে শো করতেছে। এখন পেমেন্ট ডেট হয়েছে এপ্রিলের 30 তারিখ। ঠিক আছে। এখন এইখানে খেয়াল করেন, এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায়। আপনার এক্স্যাক্টলি বিল ছিল কিন্তু এটা। ঠিক আছে, অ্যামাউন্টটা খেয়াল করবেন, তার খেয়াল করবেন। আর এটা হচ্ছে আরেকটা বিল। এই বিলটার মানেটা কি? এটার অর্থ হচ্ছে তার সাথে একটা বিল আগে এক্সিস্ট করতেছে, সেই বিলের টাকা কিন্তু আমি তাকে এখনো দিই নাই। কত টাকা? 563। এখন এইখানে কথা আহ, কয়েক রকম হইতে পারে। প্রথমটা হইতে পারে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, তুমি যে বিলটা করতেছো, মানে আর কি 4/10/2025, সেই বিলের এগেনিস্টে কি করো, টাকাটা পে করে দাও। আপনি এটার আন্ডারে করতে পারেন। অথবা আপনাকে বলতে পারে যে যে দুইটা বিল আছে, দুইটা বিল থেকে আগের বিলটাকে আগে পরিশোধ করো, তারপরে বিল থেকে যতটুকু পরিশোধ করা যায় ততটুকু পরিশোধ করো। এটা একরকম হতে পারে। বা তারা তা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে, দুইটা বিলকে একসাথে করে সেখান থেকে তুমি 50% করো বা 60% করো। মানে ওই যে পার্শিয়াল পেমেন্টের যে সিস্টেমটা, সেটা তুমি করো। মানে যে কোনো ভাবে কথা থাকতে পারে। রাইট? হোপফুলি বুঝাইতে পারছি যে যে কোনো ভাবে ক্লায়েন্ট আপনার যা বলবে সেই অনুযায়ী আপনি ইনস্ট্রাকশন ধরে করবেন। আর কিছু যেহেতু বলা নাই, তো আমি কি করব, এই বিল এর এগেনিস্টে আমি পেমেন্টটা নিয়ে নিব। আমার প্রথম বিল পেমেন্ট সেভ হয়ে গেছে। তো এই যে এক্সপেন্সের মধ্যে পাবেন বিল পেমেন্ট। এই যে এখন কত, 4,804। এখন আর তো কোনো অ্যামাউন্টটা কি ডিউ নাই। তাহলে আমরা কি দেখলাম, নর্মালি একটা পার্চেজ অর্ডার, সাথে বিল, পে বিল দেখলাম। এবার আসেন আমি একটা বিল করি। বিলের এগেনিস্টে আমরা একটা ক্রেডিট নোট করব। হ্যাঁ, ডুপ্লিকেট করে রাখি পাশে। আচ্ছা, বিলটা করতে যাব ইভান্স মাইকের পক্ষ থেকে। আর পার্সেলে যে হিসাবটা, যেটা আমি এর সময় বুঝে আসছিলাম আপনাদের ইনভয়েস করার সময়, মানে কন্ডিশন ম্যানেজমেন্টের সময় গত ক্লাসে, তখন যে সিস্টেমটা পার্সেল পেমেন্ট কিন্তু সব জায়গায় একই। ওকে, এটার কনসেপ্ট কিন্তু সব জায়গায় একই। মে মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখ ইভান্স মাইকের কাছ থেকে এখন আইটেম ডিটেলস আমি তার কাছ থেকে নিব হচ্ছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট নিব হচ্ছে 4টা নিব। প্রাইস হবে হচ্ছে 510 করে। আর এটার উপর ট্যাক্স হবে হচ্ছে আমার 10%। রাইট? আচ্ছা, খেয়াল করেন, ইভান্স মাইকের কাছ থেকে আমি বাকিতে এই সার্জি লাইফ সেভিং ইকুইপমেন্টটা আনতেছি 1 তারিখে, মে মাসের 1 তারিখে। ঠিক আছে। কত টাকা? 2244 টাকা, সরি, $2244। আমি এটাকে সেভ করব। টাকা আনতেছে এখন 10 তারিখের দিকে বা যে কোনো একটা ডেটে, সে কি করলো, ডিউ ডেটের আগে আপনাকে সে একটা বা দুইটা প্রোডাক্ট আপনাকে কি করছে, ফেরত, আপনি তাকে ফেরত দিয়ে দিয়েছেন। যে কোনো কারণে এটা নষ্ট হইতে পারে, আপনার কোয়ালিটি ভালো না থাকতে পারে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী না হতে পারে, যে কোনো রিজনের কারণে আপনি সেটা কি করবেন, এখন ফেরত দিবেন। তো ফেরত দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার কাজ ওই একটা জায়গায়, প্লাস নিউ থেকে, সেখান থেকে আপনি যাবেন হচ্ছে কি সাপ্লায়ার ক্রেডিট অপশনে। সেখান থেকে আপনি সাপ্লায়ার ক্রেডিট অপশনে চলে যাবেন। ওকে, বাম পাশে বিলটাকে ওপেন রাখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইভান্স মাইক 10 তারিখ, আইটেম ডিটেলসে চলে যাব। প্রোডাক্ট এন্ড সার্ভিস, লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল
একটা প্রোডাক্ট ফেরত দিব আমি তাকে 510 করে। 510 করে 10% ট্যাক্স ছিল আমার, তাই তো? ওকে, তাহলে কত ফেরত যাচ্ছে? 561। এখন এটার ইম্প্যাক্টটা কই দেখতে পাবো? ইম্প্যাক্টটা দেখতে পাবো হচ্ছে যখন পেমেন্ট করতে যাব, রাইট? আমি চলে যাই অল অ্যাপস এর আন্ডারে, এক্সপেন্স এন্ড বিলের মধ্যে, এক্সপেন্স ট্রানজেকশনের মধ্যে চলে যাই। তাহলে সেখান থেকে আমি যখন বিলটা পে করতে যাব, তখন গেটের ইম্প্যাক্টটা খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এই যে মার্কাস পেইড দেখেন, বিল হচ্ছে 2244, 561 হচ্ছে আমার কি ক্রেডিট নোট। তো মার্কাস পেইডে চলে যাই। যাওয়ার পরে কোন ব্যাংক থেকে টাকা পরিশোধ করব? ওয়েলস ফার্গো ব্যাংক থেকে টাকা পরিশোধ করব। পেমেন্ট ডেট হবে হচ্ছে মে মাসের 15 তারিখ। এই যে দেখেন দুইটা অ্যামাউন্ট, এইখানে কিন্তু পার্শিয়াল পেমেন্টের কনসেপ্ট আছে। ঠিক আছে, এবার ভুলে যান না। কেন আপনাদের বলছি যে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট গুলা আপনাদের জন্য দেখা ফরজ। আপনি মহাপণ্ডিত হইতে পারেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে পারেন, আপনি 15-20টা ইনস্টিটিউট থেকে পড়ে আসতে পারেন, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ। আমি যেগুলা ভিডিওর কথা বলছি, অ্যাট লিস্ট আপনাকে নিজেকে ডেভেলপ করার জন্য। কারণ একটা সফটওয়্যার শিক্ষা মানে হচ্ছে যেমন না যে এখান থেকে সবাই দুনিয়াতে সবাই কামাইতে পারবে এমন না, হ্যাঁ। কেউ তার বিজনেস ডেভেলপ করবে, কেউ তার নিজের ক্যারিয়ার ডেভেলপ করবে, কেউ স্টুডেন্ট হিসেবে নিজের একটা পোর্টফোলিও বানাইতে পারবে, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে তার কাজের যে দক্ষতাটা আছে সেটাকে সে বাড়াইতে পারবে, তার ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবে। এক একজনের মেন্টালিটি এক এক রকম, কেউ আবার রিমোট জব করবে, কেউ ফাইবার আপওয়ার্কে গিয়ে আওয়ারলি বেসিস জব করবে। বুঝাইতে পারছি? তো যেগুলা পড়াই সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এই যে বিলের অ্যামাউন্ট হচ্ছে 2244। তারপর হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট, ঠিক আছে, সাপ্লায়ার ক্রেডিট হচ্ছে 561। বুঝাইতে পারছি? তো এই দুটো ডায়লগ বক্সে যদি চেক মার্ক না থাকে, মানে ধরেন এই ডায়লগ বক্সে আপনি চেক মার্ক দেন নাই, তাহলে কিন্তু সাপ্লায়ার ক্রেডিটটা কি আপনার ইম্প্যাক্ট করবে না। এখন এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি পেমেন্টে মানে সাপ্লায়ার ক্রেডিট যে বাকিটা যেটা হিসাব আছে, আপনার ক্লায়েন্ট আপনার বলে দিল যে তুমি এত টাকা চার্জ করো, বাকি টাকা যেটা থাকবে নেক্সট বিলের সাথে আমি অ্যাডজাস্ট করব, বা পার্সেল পেমেন্ট করো, মানে সে যেভাবে বলবে আপনি সেভাবে করতে। দেখেন 2244 মাইনাস 561, এখন আপনার লিস্ট পে করতে হবে, মানে আর কি পেমেন্ট করতে হবে $1683 আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এখন যদি ক্লায়েন্ট আপনাকে এখানে পার্সেল পেমেন্ট বলে পার্সেল পেমেন্ট, যদি ফুল পেমেন্ট বলে ফুল পেমেন্ট, এই দেখেন আমি যদি ডায়লগ বক্স খুলে দিই, তাহলে কিন্তু 2244 এখানেও থাকে, এখানেও দেখাচ্ছে 2244। অবশ্যই আমাকে ডায়লগ বক্সটাকে ক্লিক করতে হবে, বিল, ডেট, অ্যামাউন্ট এগুলো সব চেক আউট করে দেন আমাকে কাজগুলো করতে হবে। তো আমার বিল পেমেন্ট কমপ্লিট। ওকে, এই দেখেন সাপ্লাই পেমেন্ট 1683, 2244 মাইনাস 561, তাহলে 1683 আমার কি বিল পেমেন্ট হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন আমরা যদি ক্যাশ টাকার যদি হিসাব করে থাকি, বা সরি অন ক্রেডিট ব্যতীত বাকি যেগুলা প্রোডাক্ট আছে সেগুলো যদি আমরা হিসাব করে থাকি, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? ওকে, তো এক্সপেন্সের মধ্যে আমরা জন অ্যাডামস এর কাছে আমরা সরাসরি বিক্রি করব, সরি ওর কাছ থেকে আমরা কিনবো ব্যাংক অফ আমেরিকার মাধ্যমে, হ্যাঁ। পেমেন্ট ডেটটা আমরা দিব, পেমেন্ট ডেট কয় তারিখে পেমেন্ট করতেছি, কারণ এক্সপেন্স মানে কি আপনার ইনস্ট্যান্ট পে করতে হচ্ছে জুন মাসের 1 তারিখে। পেমেন্ট মেথড দেখেন, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এই চেক অপশন আমি এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা
আমি গিয়ে কি করতে পারি, চেক নামক যে আলাদা অপশনটা তারা দিছে সেখানে ব্যবহার করতে হবে। তো চেক নাম্বার আমি এখান থেকে ব্যবহার করলাম। আইটেম ডিটেলস আমি তার কাছ থেকে প্রোডাক্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট নিব হচ্ছে 5টা নিব, 480 করে, ট্যাক্স 10%, সেভ হয়ে গেল। তাহলে কি হলো, আমি তার কাছ থেকে ইনস্ট্যান্ট টাকা দিয়ে প্রোডাক্টটা আমি কি করছি, পারচেজ করছি। ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কাজটা কি হলো, যে আমি যখন একটা এক্সপেন্স করলাম চেকের এগেনিস্টে, তো সেই চেকের এগেনিস্টে আমি যখন এক্সপেন্সটা করছি, এইখানে আমরা কি চেক মেথড ব্যবহার করছি। এখন ধরেন কোনো কারণে আপনার ফেরত দিতে হবে, কোনো কারণে কি আপনার ফেরত দিতে হবে কোন একটা প্রোডাক্ট, তো এই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, ওই যে একটাই অপশন সাপ্লায়ার ক্রেডিট অপশনটাকে আপনার ইউজেবল করতে হবে। এই যে সাপ্লায়ার ক্রেডিট অপশনটাকে ব্যবহার করতে হবে। ইন ফিউচারে এই সাপ্লায়ার ক্রেডিটটা কি থেকে যাবে, সাপ্লায়ার ক্রেডিটটা থেকে যাবে। পরবর্তী তার সাথে যখন আমি ট্রানজেকশনটা করব, সেই ট্রানজেকশনের সময় আমার যখন পেমেন্টটা পে করতে যাব তখন গিয়ে সেটা সেটেল হবে। একদম সিম্পল বেসিক কনসেপ্টে বোঝার চেষ্টা করেন। আপনি কারো কাছ থেকে 10 টাকা দিয়ে দুইটা কলম কিনে নিয়ে আসছেন, দুইটা কলম কিনে নিয়ে আসেন, এখন তাকে 10 টাকা আপনি দিয়ে দিছেন। এখন ধরেন বাসায় এসে দেখলেন যে কলমের লেখা উঠতেছে না। এখন কি কাজ করবেন, তার নামে একটা সাপ্লাই ক্রিয়েট করে রাখবেন। যখন পরবর্তী তার সাথে আবার দোকানে যাবেন, অন্য কোনো জিনিস সদাই কিনতে যাবেন বা প্রোডাক্ট কিনতে যাবেন, তখন গিয়ে কি করবেন, ওই যে একটা কলমের দাম ছিল 5 টাকা, সেটা গিয়ে কি করবেন আপনি তখন কমায় ফেলবেন। সেটা হচ্ছে আফটার পেমেন্ট। বুঝাইতে পারছি কথা? আফটার পেমেন্ট, এটার ক্ষেত্রে আপনার সাপ্লাই ক্রিয়েট অপশনটাকে ব্যবহার করতে হবে। এখন আসেন আমি একটা কাজ দেখে আপনাদের এক্সপেন্স, ওকে, ক্রেডিট কার্ড কেটে জিনিসটা বোঝাবো। এক্সপেন্সে যাব, আমাদের ক্রেডিট কার্ড অ্যাড করা আছে। আচ্ছা, এক্সপেন্স আমরা শুধু আইটেম ডিটেল দিয়ে দেখতেছি, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরেন জন অ্যাডামস, জন অ্যাডামস এর কাছ থেকে ওয়েলস ফার্গো ব্যাংক, পেমেন্ট ডেট হচ্ছে জুন মাসের 2 তারিখ, পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ। আচ্ছা, আমি একটা সিম্পল একটা আপনাদের খরচের একটা বলি। আপনার প্রতিদিনে আপনি কি করেন, আপনার ধরেন গেস্ট আসছে, তাই না? এখন তার বাবদ কি আপনি একটা খরচ করেন না, খরচ এক্সপেন্স তৈরি করেন। তো সেটাকে আপনাকে কি দিয়ে দিতে হবে, আইটেম ডিটেলস দিয়ে দিতে পারবেন না, সেটাকে দিতে হবে হচ্ছে আপনার ক্যাটাগরি ডিটেলস। এই ধরেন 100 আপনি খরচ করেন, তার ব্যাপারে ন্যারেশন আপনি লিখে রাখতে পারেন। যদি ট্যাক্স ইনক্লুডেড থাকে ওয়েল, নাহলে এখানে জিরোতে ট্যাক্স দিয়ে 7 ক্লোজ করে দিবেন। বুঝতে পারছি কথা? মানে আপনি প্রোডাক্ট এন্ড সার্ভিস ব্যতীত বাকি যে জিনিসগুলো ক্যাটাগরির জন্য আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনার এক্সপেন্সের যে অপশনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস। এরপর আসেন ক্রিয়েটের আন্ডারে আমরা ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু এখন কি করব, ইনস্ট্যান্ট পারচেস করব। ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করব, এটা হচ্ছে মাইকেল হ্যারিস ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড ছিল 345, 10, পেমেন্ট মেথড হচ্ছে ক্রেডিট কার্ড। ওকে, 1095 মার্কস। আচ্ছা, ওকে, দেখেন আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা কি করতেছি, 1095 মার্কস আমরা দুইটা কিনতেছি কয় তারিখে, জুন মাসের 10 তারিখে। ঠিক আছে। এখন তাহলে আমার ক্রেডিট কার্ডের লায়াবিলিটি, ক্রেডিট কার্ড কি আমার জন্য লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটিটা বেড়ে যাবে। আমি যদি আমার লেজার বুকটা দেখি, অল অ্যাপস এর আন্ডারে, যদি অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস আমি চলে যাই, তখন আমি কি করব, লেজার বুকটা দেখতে পাবো। এই যে আমি যদি
এই যে মাস্টার কার্ড চলে যাই, অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই। ওকে, দেখেন এই যে ক্রেডিট কার্ডের আগে ব্যালেন্স ছিল 345, এখন নতুন করে ব্যালেন্স হচ্ছে 705.50। ঠিক আছে। আচ্ছা, আমি এই ইয়েটাকে ওপেন করে রাখি, ডুপ্লিকেট করে রাখি, পরবর্তী দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আর আমি যে এক্সপেন্সটা করছি সেটাকে এখন আমি একটু ওপেন করব। ওকে, এই যে এক্সপেন্স, এখন ক্রেডিট কার্ডের লাইবিলিটিটাকে আমি কমাবো। ক্রেডিট কার্ড লাইবিলিটিটাকে কিসের মাধ্যমে কমাবো? ক্রেডিট কার্ড লাইবিলিটি কমাবো হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটা ব্যবহার করে। ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটাকে ইউজ করব। ওকে, আমার এক্সপেন্সটাকে আমি ওপেন রাখবো, মাইকেল হ্যারিস। মাইকেল হ্যারিস, 19 তারিখে মাস্টার কার্ডটা সিলেক্ট করা থাকবে। আইটেমটা থাকবে হচ্ছে KN95 মার্কস। একটা যখন ফেরত হবে তখন কিন্তু আমার কমে যাবে, 0 রেটের ট্যাক্স ছিল। ওকে, সেভ করলাম। এখন আমি যদি লেজার বুকটাতে যাই, এখন খেয়াল করেন লেজার বুকে আমার কত পে করতে হচ্ছে, 525.50। যদি আমি ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমার 705.50 পে করতে হতো, তার মানে আমার লাইবিলিটিটা বেশি দেখাইতো কিন্তু।